বর্ষাকালটা মনে হয় রেমালের হাত ধরেই ঢুকে পড়লো, কি বলো? কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে হচ্ছে শুক্রবার, আর বৃহস্পতিবার রাত থেকে মোটামুটি 11:30টার পরপর বৃষ্টি শুরু হয়েছে। সেই তুমুল বৃষ্টি আর মেঘ ডাকা, বাপরে বাপ। সাথে সাথে পাওয়ার কাট হলো, এ হলো তা হলো, সারা রাত এ পর্ব চলেছে, সারাটা রাত। এখন দেখো সকালে একটু কমেছিল, ছাড়িনি বৃষ্টি, কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। একটু আগে তো বেশ জোরে হয়ে গেল। মনে হচ্ছে না বর্ষাকালটা, এমনিও শুনছিলাম যে জুন পড়ার সাথে সাথে বর্ষাকাল ঢুকে যাবে, এবার বর্ষাকালটা আগে আসবে। যাক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে না, এটাই ভালো লাগছে। রেমাল আসার পরেও দুদিন যা আমাদের নাভিশ্বাস উঠে গেছিল, গরমে হাঁসফাঁস হাঁসফাঁস অবস্থা হয়ে গেছিল আমাদের সকলেরই। সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা ভালো ওয়েদার। তো আজকে একটা রেসিপি করব, যে রেসিপিটা একটা সময় মানে ছোটবেলার দিকে ভীষণ পরিমাণে খেতাম, ভালো লাগতো, তারপরে বহুদিন করা হয় না আর কি। তো আজকে করব মাছ ভাপা। না, অবশ্যই ইলিশ মাছ নয়, ইলিশ মাছ ভাপাটা বহুদিন খাওয়া হবে না, এটা হয় না। যাই হোক, আজকে করবো কাতলা মাছের ভাপা, ঠিক আছে। এর মধ্যে দেখো আদা রসুনটা এখানে একটু বেশি নিতে হয়েছে, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেবো। এর মধ্যে টমেটোটা দেবো না, কারণ টমেটোর ফ্লেভারটা খুব একটা ভালো লাগবে না। পারলে অবশ্যই টক দই দিতে পারো, ঠিক আছে। দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, হাতের সাথে খাওয়ার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, মাছটাকে কিন্তু খুব টাটকা হতে হবে, কারণ এই মাছটা যেহেতু ভাজা হবে না, মাছটা কিন্তু অবশ্যই ভালো মানের মাছ নিতে হবে। তো যাই হোক, এখানে মশলা বাটা হয়ে গেছে, আর চলো এবার মাছটাকে নিয়ে আসি। এখানে দেখো পেটি গাদা মেশানো মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো একটু মোটা মোটা পিস করে কাটা, আর ওই যেমন বললাম মাছ কিন্তু ভাজা হবে না, ঠিক আছে। তো আমি যেটার মধ্যে করব তার মধ্যে কিন্তু একবারে মাছগুলোকে দিয়ে দেব। ও, একটা মাছ তুলে রাখি, কারণ একটা মাছ ভাজা হবে। এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি চলে যাচ্ছে। পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু মূলত টেস্টটা আসে, এই ভাপা টাইপের যেহেতু হচ্ছে, তো পেঁয়াজটা একটু বেশি করে দেবে। আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিলেই হবে, খুব বেশি দরকার নেই, কারণ গ্রেভিটা যা করার টক দই আর ওই পেঁয়াজ কুচি দিয়েই হয়ে যাবে। টক দই দিয়ে দিচ্ছি। টক দই ওই 3 থেকে 4 চামচ দিলেই হবে। আমি ওই 3.5 চামচ মতো দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকে না এই মাছে রসুন খেতে চাও না, তো যারা রসুন খেতে চাও না তারা রসুনটাকে স্কিপ করতে পারো, এই তেলটা একটু বেশিই লাগবে। আচ্ছা, অল্প একটু হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো লবণ। এবার বেশ ভালো করে মাছগুলোকে ডলে ডলে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাছে সমানভাবে মশলা লাগে। লঙ্কাটা এখনো দিইনি, কারণ এখন যেহেতু মাখাবো হাতটা জলার ব্যাপার থাকতে পারে। সোজা কথা হচ্ছে, মাংস যেভাবে ম্যারিনেট করে ঠিক সেম প্রসেস। এর মধ্যে তবে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিইনি, কারণ এটা জিরে গুঁড়ো দিলে কাঁচা একটা ফ্লেভার আসবে, সেই জন্য জিরে গুঁড়োটা দিইনি, ওটাকে স্কিপ করে গেছি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করে করতে হবে, যেহেতু এই রান্নায় বেশি জল পড়বে না, আর টক দইটা খুব তাড়াতাড়ি কিন্তু অল্প জল দিয়ে কড়াই বসালে কড়াইটা ধরে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য যত বেশি পেঁয়াজ দিয়েছি, এই কারণেই পেঁয়াজটা দেওয়া, ফ্লেভারটা তো আছে। তাছাড়া বিশেষ একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে সব তলায় দিয়ে দিতে হবে, কারণ এখানে যেহেতু বললাম প্রথমেই যে ভালো মতো জল এখানে দেওয়া যাবে না, খুব বেশি তেলতেলে ঝোল তো আর হবে না। তো সেই জন্য পেঁয়াজগুলোকে বেস হিসেবে নিচে রাখতে হবে, নাহলে কিন্তু মাছ ধরে যাবে। এটাই হচ্ছে ফান্ডা। পেঁয়াজগুলোকে একদম তলায় দিয়ে দিলাম, মাছগুলোকে উপরে রাখলাম। আচ্ছা, হাতটা ধুয়ে যেটুকু জল হয়, মানে মশলা মাখানো যে হাতটা ছিল সেইটা সেইটুকু ধুয়ে জাস্ট জল দিলাম, বুঝতে পারছো, একদমই অল্প জল। আচ্ছা, রান্নার কালারটাকে এনহ্যান্স করানোর জন্য কিছু কালারিং মানে লাল
সবুজ লঙ্কা চিড়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে বসিয়ে দেবো, কোনোরকম কোনো হাই ফ্লেমে না, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা হবে। মোটামুটি মিনিট 20 থেকে 25 পর্যন্ত এটা হতে দিতে হবে। আর মাঝখানে এসে দিন কড়াইয়ের তলার দিকটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। পারলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হতে পারে, ঠিক আছে? তাহলে দুদিকটা সমানভাবে সেদ্ধ হবে। বসিয়ে দিলাম, ফ্লেমটা লো, মোটামুটি উপর লো। আর এখানে রেডি হয়ে গেল। পুরো 30 মিনিট পর কিন্তু আসলাম রান্নাঘরে। 30 মিনিট পর্যন্ত এটা ভাপে হয়েছে। মাঝখানে একবার এসেছিলাম, মাছগুলোকে উল্টে দিয়ে গেছিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে না? আর গন্ধটা জাস্ট ইয়ামি। মানে এই মাছ যখন বসানো হয় না, ভাপের একটা এত সুন্দর গন্ধ বেরোয়, দারুণ লাগে, দারুণ লাগে। তো যাক, এখন মাছটা তুলে নিলাম, এবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। মাছের স্মেলটা তো দারুণ এসেছে। এবার টক ঝাল লবণ সব দিকে ঠিকঠাক আছে কিনা। পেঁয়াজটা একটু বেশি দিলে যে পেঁয়াজগুলো সব মানে মুখে পড়বে, এটা একটা আলাদা স্মেল লাগে। এটা খেয়ে ভালো হচ্ছে। একটু লবণটা হতো, আমি লবণ পাশ থেকে নিয়ে নিই, কিন্তু বেশ সুন্দর হয়েছে। অনেকে এই মাছের মধ্যে পোস্ত দিয়েও করে, সব দিয়ে একসাথে পোস্ত দিয়ে করলেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। মাছটার কোয়ালিটিটা দেখো, নরম তুলতুল করছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, যারা এখনো খাওনি। যারা খেয়েছো তো জানি না কার কেমন লেগেছে, আমার তো বেশ ভালো লাগছে। ঠিক আছে, চলো আমি এখন এনজয় করি খাবারটা। বিকেলের দিকে ঘরে বসে থাকতে এতটুকুও ভালো লাগছিল না, মনে হচ্ছিল না যে আশেপাশে একটু হেঁটে আসি, ঘুরে আসি। কখনো দেখবে একার মতো একা ঘুরে বেড়াতেও ভালো লাগে, আবার নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতেও যেন ভীষণ ভালো লাগে। আমার তো মানে নিজেকে সময় দিতে সবচাইতে বেশি ভালো লাগে। তখন আশেপাশে কেউ যদি না থাকে, সেটা যেন বেশি ভালো মুহূর্ত হয় আমার জন্য। মাঝে মাঝে চলে আসি একটু গঙ্গার পাড়ে, একার মতো একা দাঁড়িয়ে থাকি, গঙ্গা দেখি। গঙ্গা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। লঞ্চের আসা যাওয়া, আস্তে আস্তে সন্ধে লাগা, পাড়ের লাইটগুলো জ্বলে ওঠা, সেই লাইটের ছায়াগুলো জলের মধ্যে পড়া, ভীষণ ভালো লাগে। তো বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে, ঠান্ডা ঠান্ডায় ছিল, ভীষণ পরিমাণে হাওয়াও দিচ্ছিল। আর আমাদের মানে যে গঙ্গার পাড়টা না, তার ঠিক পাশে কালী মন্দির রয়েছে, বেশ বড় মাপের কালী মন্দির। এখানে শিব মন্দির, কালী মন্দির সব পাশাপাশি রয়েছে। এই মন্দিরে যেমন ঘটা করে পুজো হয়, আর এই মন্দিরে তেমনি কিন্তু গণবিবাহ যেটা বলে, সেই গণবিবাহও কিন্তু হয়। এই বৈশাখ মাসেই মনে হয় একটা খুব ভালো ডেট ছিল, যেখানে দেখলাম প্রায় 20-25টা মানে বিবাহিত জোড়াকে আর কি দেখলাম এখানে বিয়ে হচ্ছে। ভীষণ ভালো লাগে না তো ওই টাইমটা। কোনো এক সময় করে অবশ্যই ভিডিও করব, তোমরাও দেখো। আর এই জায়গাটাতে এত শান্তি, কি বলবো। এদিকে কিন্তু সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে, আর আমি পাড়ে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ ওই দিকটা গঙ্গা, গাছে পুরো ভরা, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা। তো যেমন বাগান বাগান ছায়া ছায়া মতো সেই মন্দিরগুলো হয়, সেই টাইপের মন্দির। আর উপরি পাওনা হচ্ছে মন্দিরের পাশে, মন্দিরের মাঠের পাশে ঠিক গঙ্গাটা পুরোটা আর কি, মানে কি বলবো, এনজয় করা যায়। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবো, গাছে গাছে ভরা। এখানে সবচাইতে ভালো প্রাপ্তি আমার আসার পর হয়েছে, এই যে দেখছো এগুলো কি বলে, কৃষ্ণচূড়া ফুল মনে হয়। তো মাটিতে ছেয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ভালো হাওয়া দিচ্ছিল, তো মাটিতে পড়ে না মাটির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কৃষ্ণচূড়া ফুল এমন সুন্দরভাবে বিছিয়ে রয়েছে।
মনে হচ্ছে মাটিতে কেউ কার্পেট পেতে রেখেছে। ভীষণ ভালো লাগছিল পরিবেশটা, অনেকক্ষণ ছিলাম। পাশে চা, ঘুটি গরম এগুলো সব বিক্রি হয়, সেগুলো আর খাইনি, একটু চা খেলাম। চা খেয়ে কিছুটা সময় কাটিয়ে আবার যথারীতি গন্তব্যস্থল আমার নিজের বাড়ি। আজ আর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম না, যেহেতু মাছ টাছ খেয়ে এসেছি, তো বাইরে থেকে মন্দিরটা একটু দর্শন করে গেলাম।